অল স্টুডেন্টকে আস্থা টিউটোরিয়ালের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে ক্লাসটিকে শুরু করব। আজকে আমার এই ক্লাসটি হলো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য। এইবারে তোমাদের তো পরীক্ষা হবে আর তার জন্য তোমাদের রুটিন পড়ে নিতে হবে, পড়বে। আর তোমাদের এই সময় রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা যে আছে, আমাকে কিছু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে 1 নম্বর স্কুলের পর 2 নম্বর স্কুলের গ্রুপ সির উত্তরগুলো দেওয়ার জন্য। তাই তাদেরই অনুরোধে আজকে আমার এই ক্লাসে থাকছে মডেল অ্যান্সার পেপার 2 এর ফিজিক্যাল সায়েন্সের গ্রুপ সির যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আজকে আমার এই ক্লাসে দেবো, আর অঙ্কগুলো অন্য একটা ক্লাসে দেবো। আর যেসব ইম্পর্ট্যান্ট নয় সেগুলো আমি এখন দিচ্ছি না। তোমার যদি কারো দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানালে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে ঠিক আছে, বেশি না কথা বলে ক্লাসে ফিরে যাওয়া যাক। লেটস গো। প্রথম প্রশ্নটি বলেছে যে 3 নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আই, শক্তির সংরক্ষণের ভিত্তিতে বার্নৌলির নীতিটি গাণিতিক রূপটি লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে মনে করি অসম প্রস্থচ্ছেদের কোনো নলের মধ্য দিয়ে তরলের শান্ত প্রবাহ হচ্ছে। ধারারেখার ওপর কোনো বিন্দুতে তরলের বেগ ভি হলে একক আয়তনে গতিশক্তি ইকুয়াল টু হাফ রো ভি স্কয়ার, যেখানে রো হলো তরলের ঘনত্ব। একটা নির্দিষ্ট নির্দেশস্থল থেকে ওই বিন্দুর উচ্চতা এইচ হলে একক আয়তনে স্থিতিশক্তি ইকুয়াল টু রো জি এইচ এবং ওই বিন্দুতে চাপ সমান পি। অতএব বার্নৌলির নীতি থেকে লেখা যায়, এটি হবে যে এইটা হচ্ছে মেন হাফ অফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু ধ্রুবক। এরপরে যে প্রশ্নটি বলেছে ডবল আই, সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। এই প্রশ্নের আমরা অ্যান্সারটি দেখে নিই। সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ। 1, যে সাইফনের সাহায্যে বড় ব্যারেলের থাকা পেট্রোল বা ডিজেলে ছোট পাত্রে স্থানান্তরিত করা হয়। 2, শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশে সাইফন ব্যবহার করা হয়। এরপরে বলেছে যে সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে দুটি পার্থক্য লিখুন। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্যগুলি হলো 1, প্রবাহী স্থির থাকলে সান্দ্রতা ক্রিয়া করে না, আর ঘর্ষণের দুটি বস্তু স্থির থাকলেও ঘর্ষণ ক্রিয়াশীল হয়। এরপরে 2, সান্দ্রতা স্পর্শতলের ক্ষেত্রফলের উপর সান্দ্রতা নির্ভরশীল। তরল স্তরের ক্ষেত্রফল সান্দ্র বলের সমানুপাতিক, আর ঘর্ষণ স্পর্শতলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ নির্ভরশীল নয়। এরপরে যেটি আছে প্রশ্নটি, সেটি বলেছে যে ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত কত? 5:2:2:1। আর এখানে বলেছে যে এদের সাহায্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত ভর পরিমাপ করা হয়। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে এর সাহায্যে সর্বোচ্চ 211.11 গ্রাম এবং সর্বনিম্ন 10 মিলিগ্রাম ভর পরিমাপ করা হয়। এরপরে আছে যে আইভি, ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও সাম্য স্থাপন করে না কেন? এই প্রশ্নের আমরা অ্যান্সারটি দেখে নিই। সমান ও বিপরীতমুখী দুটি বল যাদের ক্রিয়ারেখা একই কোনো বস্তুর ওপর প্রযুক্ত হলে বস্তুটি সাম্যে থাকে, কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও এরা সর্বদা দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়। তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরের প্রশমিত করতে পারে না। এরপরে যে প্রশ্নটি আছে যে ভির দাগে, এই প্রশ্নটি অঙ্ক, তাই এই ক্লাসে দেব না। তারপর প্রশ্নটি আমি দেখি। এরপর প্রশ্নটি বলেছে যে শক্তি ও ক্ষমতার মধ্যে দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নটি আমি খাতায় লিখেছি। প্রথমে আমরা শক্তির সংজ্ঞাটা দেখে নেব। এটি হবে যে কোনো বস্তুর কাজ করার ক্ষমতাকে শক্তি বলে, আর ক্ষমতা না সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। মাত্রা সংকেত, এর শক্তির মাত্রা সংকেত হবে mL²T⁻², আর ক্ষমতার মাত্রা সংকেত mL²T⁻3। আর একক সিজিএস পদ্ধতিতে শক্তির একক আর্ক পার সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে ডাব্লুও। এরপরে ক্ষমতার সিজিএস পদ্ধতিতে আর্ক এবং এসআই পদ্ধতিতে জুল। এরপরে যে প্রশ্নটি বলেছে, এরপর যে প্রশ্নটি আছে আমি সেই প্রশ্ন একেবারে চলে যাই। এরপরে প্রশ্নটি আছে যে 40 CA20 নিউক্লাইডটির ইলেকট্রন বিন্যাস লেখো এবং নিউক্লাইডে নিউট্রন সংখ্যা উল্লেখ করো। এখানে নিউক্লাইডে নিউট্রন সংখ্যা 20টি, আর এখানে ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি এবং এন কক্ষে 2টি ইলেকট্রন দিতে হবে। এরপরে বলেছে যে MgHCO3 জনিত ক্ষরতা স্ফুটন পদ্ধতিতে দূর করা যায় না কেন? এই প্রশ্ন আমরা অ্যান্সারটি দেখে নিই। অস্থায়ী ক্ষর জলকে ফোটানো হলে জলের যে উপস্থিত দ্রাব্য বাইকার্বনেট লবণগুলি অদ্রাব্য কার্বনেট লবণে পরিণত হয় ও জল থেকে তৃতীয় বলে। এবার এই জলকে ছেঁকে
এই জলকে ছেঁকে নেওয়া হলে অস্থায়ী ক্ষারতামুক্ত জল পাওয়া যায়। আর এখানে তোমাদের কিন্তু দুটো দিয়েছে, CaH3 হোল 2, এটাকে যদি ভাঙি তাহলে হবে CaCO3 প্লাস H2O প্লাস CO2 হবে। আর MgHCO3 হোল 2, এটাও ভেঙে করে দেখাচ্ছে। এখানে কিন্তু মেন এইটা জিজ্ঞেস করেছে, এইটা দেখেছে যে MgCO3 প্লাস H2O প্লাস CO2, দুটো কিন্তু একই। এরপরে প্রশ্নটি আমরা দেখে নিই। এরপরে প্রশ্নটি আমরা সরাসরি চলে যাই যে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে কী বোঝায়। এই প্রশ্নে আমরা অ্যান্সারটি দেখে নিই। 20 ডিগ্রি সেলসিয়াসে জলে খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে বোঝায় 20 ডিগ্রি সেলসিয়াসে 100 গ্রাম জলে সর্বোচ্চ 35 গ্রাম খাদ্য লবণ জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এরপরে প্রশ্নটি যেটি বলেছে যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এমন একটি গ্যাসের নাম লেখো, এটি হবে যে SO2। এরপরে ওরই সঙ্গে যে প্রশ্নটি বলেছে মিল্ক অফ ম্যাগনেসিয়া এর রাসায়নিক উপাদানটি কি, এটি হবে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এরপরে যে প্রশ্নটি বলেছে যে এটি হবে যে সালফিউরিক অ্যাসিড দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে কী ঘটবে, সমীকরণ সহ লেখো। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে এটি হবে যে পরীক্ষণীয় অ্যাসিডের জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড BaCl2 দ্রবণ যোগ করলে যদি অদ্রাব্য সাদা অধক্ষেপণ উৎপন্ন হয় ও অধক্ষেপটি HCl বা HNO3 অদ্রাব্য হয়, তবে অ্যাসিডটিকে সালফিউরিক অ্যাসিড বলে শনাক্ত করা হয়। যেমন এখানে দেওয়া আছে H2SO4 প্লাস BaCl2, সেখান থেকে BaSO4 অর্থাৎ বেরিয়াম সালফেট প্লাস 2HCl। এরপর যে প্রশ্নটি বলেছে সেটি হচ্ছে XIV পাতনের সময় গ্রাহক পাত্রে যে পদার্থ জমা হয় তাকে কি বলে, পাতিত দ্রব্য। এরপরে ওরই সঙ্গে যে প্রশ্নটি বলেছে যে কোন ধরনের তরল মিশ্রণের ক্ষেত্রে সেপারেটলি ফানেল ব্যবহৃত হয়, এটি হবে যে জল ও কার্বন টেট্রাক্লোরাইড। এরপরে বলেছে যে XV জল পরিশোধনে ক্লোরিনেশন পদ্ধতির দুটি সুবিধা লিখুন। এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে জল পরিশোধনে ক্লোরিনেশন পদ্ধতির দুটি সুবিধা হলো, 1 এই পদ্ধতি প্রয়োগ করে সহজ ও সুবিধাজনক, 2 এই পদ্ধতিকে ক্লোরিন প্রয়োগে অনেক সময় পরেও জলে ক্লোরিন উপস্থিতি থাকে বলে জলে জীবাণুনাশক ক্ষমতাও অনেকক্ষণ অক্ষুণ্ণ থাকে। তো ছাত্রছাত্রীরা ক্লাসটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।